প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি সোনিয়া হক থাকছি আপনাদের সাথে। প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন দুজন প্রথিতযশা সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানব সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আজকের দিনের মূল ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সবশেষ যে ঘটনাটি আমরা শুনতে পেয়েছি বা আমাদের কাছে এসেছে সেটি হলো কিংবদন্তি সঙ্গীত শিল্পী লাকি আখন্দার আমাদের মাঝে নেই। তার প্রতি আসলে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানটি। শুরুতে আমি একটু আফসান চৌধুরীর কাছে জানতে চাই, আমরা যতদূর জানি যে আপনি তাকে খুব কাছ থেকে দেখতে পেয়েছিলেন এবং গুণী এই শিল্পী আসলে 61 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনার কাছে একটু তার সম্পর্কে জানতে চাই। এই জন্য জানি যে আমি শাহিন স্কুলে পড়তাম, ও শাহিন স্কুলে পড়তো, হচ্ছে 2-1 বছর নিচের ক্লাসে, কিন্তু ওর সঙ্গে পরিচয় ছিল আর কি। ওই সময় বেশ ঢাকার কলেজগুলোতে, স্কুলগুলোতে অনেক এই শিল্প সংস্কৃতি চর্চার বিষয় ছিল। তো তখন আমরা ওকে ওই স্কুলে ও সুযোগই পেয়েছিল, কিন্তু একজন সঙ্গীত শিল্পী। তো আমি তো বলছি 67-68 কথা, তখনই কিন্তু সে একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়ে গেছে। এটা খুব একটা বড় জিনিস। পরবর্তীকালে সে যে গানগুলো লিখেছে, তার এক ভাই ছিল যে হ্যাপি আখান, এবং তারও কয়েকটা গান বিখ্যাত ছিল, যেটা ও লাকি আখন্দ সুর দিয়েছে। তো এই যে গানটা একটা নীলমণিহার, এটা তো একটা কিংবদন্তির পর্যায়ে। এরকম জনপ্রিয় গান বোধহয় বাংলাদেশে প্রত্যেকটি গানই আসলে তার অসাধারণ। অতএব একটা, এবং ওর যে গানগুলো ছিল ওগুলো খুব আলাদা অন্য গান থেকে। সাধারণভাবে ওই যে তুমি আমি চাঁদের বাইরের গান, এটা খুব মৌলিক একটা বিষয়। দ্বিতীয়ত সঙ্গীতটা ছিল অনেক আধুনিক এবং ইনস্ট্রুমেন্ট ব্যবহারটাও ছিল অনেক। তো সেদিক থেকে একটা বড় একটা আমাদের চলে যাওয়া তো সব মানুষেরই হয়। উনি তো গত কয়েক বছর হয়তো অতটা কাজ করতে পারছিলেন না, কিন্তু আপনি যদি দেখেন আদম খানও চলে গেছে। এই যে 70-এর সংস্কৃতির এটা চলে যাওয়াটা হচ্ছে, এটা 70-টাই এদের তৈরি হয়েছে। 80-টাশির দিকে অন্যরকম হয়তো সংস্কৃতি এসছে। তো এরা হচ্ছে কিছুটা সাজুজ্য, কিছুটা মিল। পূর্বের যে 60-এর দশক আর এই 80-এর দশকের মাঝখানে 70-টা খুব মৌলিক একটা সময় আমাদের জন্য, সেখানে এদের গান। তো এবং সেই সময়টা তো আসলে যতদূর ভাবা হয় যে বাংলাদেশের যে সঙ্গীতাঙ্গন, সেই সময়টা যে পরিমাণ সমৃদ্ধ ছিল, সেটা কি আসলে পরবর্তীতে আমরা ধরে রাখতে পেরেছি, বা আমাদের যারা আছেন ওনাদের পরবর্তী প্রজন্ম তারা কি ধরে রাখতে পেরেছে কিনা? আমি তো অতটা বলতে পারবো না, কারণ এক হচ্ছে যে সঙ্গীত জগৎটাই অনেক আন্তর্জাতিক হয়ে গেছে এখন। তখন তো আমরা শুধু বাংলাদেশের গানই শুনতাম, আর বড় রেডিওতে ইন্ডিয়ার গান শুনতাম। এখন টেলিভিশনে এসে গেছে, ইন্টারনেটে এসে গেছে, অতএব একবারে ভিন্ন রকম আছে। তো আমি মনে করি আমাদের দেশের গান সমৃদ্ধ। আমাদের দেশের যেটা হয়তো দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে হয়তো ক্লাসিক্যাল মিউজিকটা এতটা চর্চা হয় না। তো এটার বিভিন্ন কারণ আছে, কিন্তু আমার মনে হয় যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে সংরক্ষণ। আমি খুব সংরক্ষণপন্থী। আমি তো ইতিহাসের গবেষক, এই জন্য সংরক্ষণটা নিয়ে আজকে একটা খবর আছে, যেমন যে মুক্তিযোদ্ধা উনি পালসা গ্রামে মারা গেছেন, দীপেন্দ্র সাহা। খুব খারাপ লেগেছে। এই মানুষটার সঙ্গে আমি ইন্টারভিউ করা হয়েছে তাকে প্রায় কয়েক মাস মাত্র আগে। সে মানুষটা মারা গেছে। আমরা তো জানবো না, আমি গবেষণা করি বলে আমি জানি যে এই লোকটা মানুষ তার পরিবারের সবাইকে মেরে ফেলেছে ওই গ্রামে। তো সেই মানুষটা মুক্তিযুদ্ধে গেছে, এটা ইন্টারমিডিয়েটে পড়া ছেলে। কিন্তু আমরা এই যে হারিয়ে যাওয়াটা, আমি এটাতে সবচেয়ে কষ্ট পাই যে আমি জানি বলে আমি আজকে ফেসবুকে তার নামে একটা পোস্ট দিচ্ছি, বা আমার যে গবেষক সহকারী আছে সে দিয়েছে একটা। এরকম তো অসংখ্য মানুষ চলে যাচ্ছে। তো এ তো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষদের মধ্যে একজন লোক এখন, তারটাও অন্তত আমাদের সংরক্ষণ করাটা উচিত। এবং এমনভাবে সরকার করবে কি করবে না আমরা তো জানি না, সরকার কি করে না করে, কিন্তু সংরক্ষণ তো আগামী প্রজন্মতে এই গানগুলো, সেই নীলমণিহার, স্বর্ণালীদের তোমায়, এই গানটা তো আমার মনে হয় মুখে মুখে মানুষের ঘুরেছে। 70-এ তো বটেই। কাজী সিরাজকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে গুণী শিল্পীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এবং এক লাকি এখন তিনি হয়তো বা একটা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং এক সময় চিকিৎসা নিতে পেরেছেন, কিন্তু অনেকেই আছেন কিন্তু যারা এই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অথবা বিনা চিকিৎসায় মানে মৃত্যুর প্রহর গুনছেন, অনেকেই আছেন। সেই চিকিৎসার সুযোগটাও তারা পাচ্ছেন না।
এটা আসলে কেন? শিল্পীদেরকে কি আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারছি না কাজী সিরাজ? ধন্যবাদ আপনাকে। শিল্পীদেরকে শিল্পকে দিই কিনা সেটাই হচ্ছে কথা। শিল্পকে গুরুত্ব দিলে শিল্পীর প্রশ্নটাও আসে। শিল্পের প্রতি আমাদের অনুরাগ কতটুকু এগুলো থেকে স্পষ্ট হয় যে আসলে একটা দেশের সৌন্দর্য, সুনাম, ঐতিহ্য সবকিছু কিন্তু তার দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো দিয়েই পরিচিত হয়, এগুলোর মধ্যে প্রতিবিম্বিত হয় ওই রাষ্ট্র কতটুকু উন্নত, কতটুকু সভ্য, কতটুকু সাংস্কৃতিক মান সম্পন্ন। তো এখন আমরা এই দিকটার প্রতি বিভিন্ন সময় অবহেলা দেখেছি, বিশেষ করে এই শিল্প সংস্কৃতির দিকটার প্রতি। তবে আমাদের দেশের প্রতিটি আন্দোলনে, লড়াইয়ের ক্ষেত্রে শিল্প সংস্কৃতির ক্ষেত্র অনেক বেশি অবদান রেখেছে। যারা মাঠে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, মিটিং করেছেন, তাদের চাইতে এদের ভূমিকা কম নয়। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে লড়াই দীর্ঘদিনের, এই দীর্ঘদিনের লড়াইয়ে আমাদের মতাদর্শগত লড়াইটা ছিল একটি প্রধান লড়াই। সে মতাদর্শগত লড়াইয়ের সৈনিক ছিলেন কথাশিল্পী হোক, সঙ্গীত শিল্পী হোক, নাট্যশিল্পী হোক, তারা। এবং তাদের সেই সবার সম্মিলিত কাজের মধ্য দিয়েই আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা এগুলো আস্তে আস্তে পরিপূর্ণতা পেয়েছে। কিন্তু যারা এই অবদানগুলো রেখেছেন তাদের আমরা অনেকে না, এখনকার প্রজন্ম তো জানেই না। আর সঙ্গীত শিল্পের তো এটার এক একটা সময়ে এক একটা পিরিয়ডে এক এক রকম অবস্থান থাকে। এটা উন্নত হয়, সমৃদ্ধ হয়, আধুনিকতা স্পর্শ লাগে। তো এনারা যখন শুরু করেন তখন এখন যে আধুনিকতার স্পর্শ আছে সঙ্গীত শিল্পে তখন স্পর্শ ছিল না। তখন বেশিরভাগ ক্ষেত্রে দেশজ যে বাদ্যযন্ত্র এগুলোর উপর নির্ভর করে তারা চমৎকার করে সঙ্গীত পরিবেশন করতেন। সুর তো করতেনই, সুরটা আলাদা জিনিস, সুরের বিষয়টা তো এটা ঐশ্বরিক ব্যাপারও আল্লাহ প্রদত্ত জিনিস হয়। তো এখন অনেক উন্নত হয়েছে, কিন্তু ওই যে দেশীয় বাদ্যযন্ত্র দিয়ে তারা সঙ্গীত চর্চা করে সঙ্গীতকে যে অবস্থানে রেখেছিলেন, আজকে আধুনিকতা স্পর্শের পরও এখনকার যে সৃষ্টি সেগুলোকে আমরা সেই জায়গায় নিতে পারছি কিনা এগুলো আলোচনা। প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি বা তারা চলে যাওয়ার পরে তাদের যে বিষয়গুলো আছে, শিল্পকর্মগুলো আছে এগুলো বটে। একটা হচ্ছে প্রথম কথা পৃষ্ঠপোষকতার প্রশ্ন। শিল্প সংস্কৃতি পৃথিবীর সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পায়, কিন্তু আমাদের এখানে কখনোই এই লোক দেখানো, হাততালি নেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য কিছু করা হয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার কোনো দৃষ্টান্ত আমাদের এখানে কিন্তু নেই। এটা দরকার। এটা যদি হতো, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি শিল্পীর মরার পরে স্বীকৃতি হয়, বেঁচে থেকে তিনি তাকে মরিয়া, এখন লাকিয়া খানকে মরিয়া প্রমাণ করিতে হইল যে তিনি একটা নামকরা শিল্পী ছিলেন, তিনি গুণী শিল্পী ছিলেন, তিনি লিজেন্ড ছিলেন। এগুলো মরার আগে এভাবে কিন্তু আলোচনা হয়। সম্মানিত বটে। আপনি যদি আগে তো বাংলাদেশ টেলিভিশন ছিল, রেডিও ছিল। রেডিওতে আমরা যে কাজগুলো করি রেডিও টেলিভিশনে এগুলো হাসবে। রেডিওতে আমি ধরেন 5-7 বছর আগেও 150 টাকা দিত একটা টক শো করলে, একটা করলে 200 টাকা, 300 টাকায়। টেলিভিশনের প্রোগ্রাম করলে 500 টাকা, 1000 টাকা এই ছিল। আর শিল্পীদের যারা গান গাইতেন, যারা ওখানে ক্যাটাগরি আছে, তো এখনো যে পরিমাণ সম্মাননা তাদেরকে দেওয়া হয় এটা অত্যন্ত পেইনফুল, এটা দুঃখজনক। অনেক বেশি হওয়া উচিত, কারণ একজন শিল্পী এটা তো আপনি মেশিনে তৈরি করতে পারবেন না। আমরা আশা করতে পারি কাজী সিরাজ এবং আফসান চৌধুরী যে এই কথাগুলো আসলে আমরা এই যে তারা যখন মারা যান সেই দিনই তাদেরকে নিয়ে আলোচনা করি, তারপর হয়তো বা ভুলে যাই। একসময় কালের গর্ভে তাদের এই যদি প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা থাকতো তাইলে তারা বেঁচে থাকতেন সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। এবং এটা দরকার এই জন্য, এখন যারা করছে তারাও তো একইভাবে হারিয়ে যাবে, এদেরকেও কেউ স্মরণ করবে না। এটা আর একটা হচ্ছে আমার যেটা মনে হয় চিকিৎসা বিষয়ে যে কথাগুলো বললেন, এদের জন্য একটা ফান্ড দরকার, বড় একটা সরকারি উদ্যোগে হওয়া উচিত। যে চিকিৎসা অনেকে তো আফসান ভাই বললেন, অনেক শিল্পীর কথা বলতে পারি আমরা। রানী সরকারের কথা অনেক কষ্ট পেয়েছেন, সুবিধা দেবী অনেক কষ্ট পেয়েছেন, এই যে আব্দুল বায়াতি, অনেকে এরা যে অবদায় হইচই চেঁচামেচি করলে কিছু আল্লাহর রাস্তায় যায়।
আর একটা সবচেয়ে বড় আমাদের প্রতিবেশী ভারত, সেখানে রাষ্ট্রীয় মানে পৃষ্ঠপোষকতায় স্বীকৃত আছে, পাশাপাশি হচ্ছে সহশিল্পীদের সহমর্মিতা। কিন্তু আমাদের এখানে এটাও কিন্তু দুঃখজনক, খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে একজন গুণী শিল্পী বন্ধু ছিল, আত্মীয় ছিল, স্বজন ছিল, হয়তো তার সৃষ্টি অনেক আছে, কিন্তু তিনি যখন বিপদে পড়েন, কষ্টে থাকেন, এরকম আমরা আশা করব যে এটার সরকারিভাবেও ব্যবস্থা হবে, একইভাবে সহশিল্পীদের সহমর্মিতা যাতে বাড়ে। শুধুমাত্র নিশ্চয়ই আমরা কথার মধ্যে আটকে থাকবো না, আমরা আসলে এছাড়াও দেখতে পাই যে বিভিন্নভাবে এই শিল্পগুলোকে ধরে রাখা দরকার এবং উচিত। আমরা একটু প্রসঙ্গ পাল্টে ফেলি, সেটা আমরা একটু কথা বলতে চাই প্রধানমন্ত্রীর ভুটান সফর নিয়ে। এবং তিনি মঙ্গলবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানে গেছিলেন এবং আশা করা হচ্ছে যে এই ভুটান সফর প্রতিবেশী 4 দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে যে ভূমিকা রাখবে, এটা অনেক কূটনীতিকরা মনে করছেন। আফসান চৌধুরীর কাছে জানতে চাই। এবং এই সাথে কিন্তু কূটনীতিকরা বিভিন্নভাবে বলছেন যে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে যোগাযোগ বাড়াতে বিবিআইএন ভুটানের আপত্তির জন্য কার্যকর হতে পারছে না। ভুটান কেন আপত্তি করছে, এটা আসলে একটু পরিষ্কার করা যদি হতো। ধন্যবাদ। প্রত্যেকটা দেশের নিজেদের অবস্থা রয়েছে, তারা কেন পছন্দ করছে না, এবং সেই হিসেবগুলো তাদের কাছে পরিষ্কার। সাধারণত আন্তঃদেশীয় সম্পর্ক থেকে এটা ঘটছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা নেপালের ক্ষেত্র, এবং সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রত্যেকটা দেশে কিন্তু যে পরিমাণ পুঁজি তাদের আছে সেটা অনেক বাড়ছে। দ্বিতীয়ত ভুটানের যদি আপনি অর্থনৈতিক কাঠামোটা দেখেন, সেখানে কিন্তু তাদের বিদ্যুৎ এই বিষয়টা তাদের মৌলিক, এটার বাইরে তাদের কিন্তু খুব একটা উৎপাদন ভিত্তি নাই। কিছু হয়তো এগ্রিকালচার প্রোডাক্ট আছে, কিন্তু বিদ্যুৎটাই তাদের প্রধান। তো যতক্ষণ পর্যন্ত না তারা সন্তুষ্ট হবে যে এটা থেকে তারা লাভবান হচ্ছে, তারা আমার মনে হয় না এটা করবে। তো এটা আমি মনে করি না যে এত বড় বাধা, কিন্তু এটা সমস্যা তৈরি হচ্ছে। অন্য যেটা হচ্ছে যে আপনি বিদ্যুতের প্রয়োজনটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা বিদ্যুতের বিকল্পের বদলে কেবলমাত্র সনাতনী বিদ্যুৎ পদ্ধতিতে বা এনার্জি পদ্ধতিতে কাজ করছি। এইটা সামলে দিতে পারবে কিনা সেটা সঠিক না। ভারতের সঙ্গে যে বিদ্যুতের যে সম্পর্ক ভুটানের, সেটা কিন্তু বিশাল এবং ব্যাপক। একই সাথে চীনও কিন্তু ওই ব্যাপারে আগ্রহী। এই যে আন্তর্জাতিককরণ, আমার মনে হয় আমাদের কথা বলতে গেলে এই আন্তর্জাতিককরণটা বা আমি বলবো আঞ্চলিকরণের যে খুব বড় আকারে হচ্ছে, এটার দিকে একটু স্মরণ রাখা দরকার। তো এটাকে বড় বাধা বলাটা বোধহয় আমার মনে হয় না হবে। এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে আছে, তবে আমাদের প্রক্রিয়াটাকে একটু সক্রিয় করতে হবে, এইটা খুব দরকার। কাজী সিরাজ, আপনার কি মনে হয়? অনেকেই বলছেন কিন্তু এই যে এই উদ্যোগ, ত্রিদেশীয় যে উদ্যোগ, সেটা ভুটানের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটার উপর একটা প্রভাব ফেলতে পারে, এবং সেইটা আসলে মাথায় রেখে তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত বা যে কোনো ধরনের বৈঠকের কথা বলছেন। আপনার কি মনে হয়, আপনি কিভাবে দেখবেন? দেখুন, এটা নির্ভর করছে, আমার মনে হয় ভুটানের সাথে আমাদের সম্পর্কটা আরো উন্নত করা, আরো ভালো করা, দুভয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরো বেশি কার্যকর কিছু করা, এটা নির্ভর করবে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন থাকছে। ভারতের সাথে আমাদের সম্পর্কের উপরে নির্ণীত হবে বাংলাদেশ ভুটান সম্পর্ক। কারণ ভুটান ভারত যে সম্পর্ক, এটা তো নিবিড় সম্পর্ক, বিদ্যুতের বিষয় তো আছে, অন্যান্য বিষয়ও। এছাড়া আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর ভুটান সফরটা এই জন্য আমার কাছে কার্যকর মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ভুটানের ইন্টারেস্ট আছে, আমাদের যেমন কানেক্টিভিটির ইন্টারেস্টটা ভুটানের আছে। এখানে কানেক্টিভিটি যদি হয়, যোগাযোগ ব্যবস্থাটা যদি সচল হয়, সক্রিয় হয়, তাহলে ভুটানের কিছু পণ্য আছে যেটা আমাদের এখানে আসতে পারে, আবার আমাদের কিছু পণ্য আছে ইজিলি যেটা ভুটানে যেতে পারে। এবং এই কানেক্টিভিটি সুবিধা নিয়ে উভয় দেশের মধ্যে এমন কিছু ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠতে পারে যে সম্পর্কটা গড়লে ভারতের সাথে ভুটানের কন্ট্রাডিকশনের, দ্বন্দ্বের, সংঘাতের কোনো কারণ নাই। এ সমস্ত ক্ষেত্রে আমার মনে হয়, এবং সেটা আমাদের জন্য দরকার, আমাদের স্বার্থ দরকার। প্রধানমন্ত্রী ওই জন্য ভুটান সফরটা আমার মনে হয় জরুরি ছিল, দরকারি ছিল। এর অন্তত যেটুকু সম্পর্ক ছিল তার চেয়ে এই সফরে বেশ কিছু উন্নত হয়েছে বটে। কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, চুক্তি হয়েছে। আর জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়টা আমার মনে হয় তিস্তা, আমাদের প্রধানমন্ত্রী, আমি জানি না, এটা তো প্রধানমন্ত্রী তার প্ল্যান তো কেন গেছে জানি না। আমার মনে হয় তিস্তা নিয়ে আমাদের যে সংকট, ভারতের সাথে 54টি নদীর ব্যাপারে আমাদের সঙ্গে পানির যে সমস্যাটা, বিরোধটা আছে, এই বিরোধটাকে মাথায় রেখে প্রধানমন্ত্রী ওই যে নেপালের
সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্প করার যে চিন্তা, একটা সুদূর প্রসারী, এটা বাংলাদেশের সাথে খুবই জরুরি। আমার মনে হয় তিনি একটি মানে অনেক দূর চিন্তা করেছেন যে এটা যদি হয় ভুটানের সঙ্গে, তাইলে তিস্তা নিয়ে, এটা নিয়ে, ওইটা নিয়ে আমরা যে দ্বন্দ্ব সংঘাত নিয়ে মাতামাতি করছি, এগুলো মানে ভুটানের সাথে সম্পর্কটা হলে বা ভুটানের সাথে বিভিন্ন ধরনের চুক্তি সই হলে সেক্ষেত্রে তিস্তার ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে, মানে তিস্তার সমস্যার সমাধান কিভাবে হতে পারে? তিস্তার সমস্যা তো সহসা হবে বলে মনে হয় না, কারণ উনি তো বলেছে তোরসা, তারপর আরো 2টা নদীর কথা বলছেন যে ওগুলোর পানি আপনারা নিয়ে যান। এখন ওগুলো আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ওগুলো আপনি তিস্তায় ফেলেন, তিস্তা থেকে আমাকে পানি দেন। আর ওখানে পানির দরকার নেই, তিস্তায় যে পানি আমাদের প্রাইম মিনিস্টার, আমরা তো জেনেছি, যেটা শুনেছি স্পষ্ট করে বলেন যেটুকু তিস্তার পানি আছে সেখানে আমার যেটুকু হিস্সা, আপনারটা রেখে আমার হিস্সাটা আমাকে আদায় করেন। এর বেশি তো প্রধানমন্ত্রী কিছু চায়নি, বাংলাদেশের জনগণও চায় না যে তিস্তাতে যে পানি নাই সেগুলো চায় না, আবার সব পানি আমাদেরকে দিয়ে দেন সেটাও বাংলাদেশ চায়নি, দাবি করেনি, আমাদের প্রধানমন্ত্রী দাবি করেননি। তো এখানে মমতা ব্যানার্জির যে অবস্থান সেটা স্পষ্ট যে এত সহজে, এত সহসা তিস্তারটা ছাড়বেন না। আর কেন্দ্রে যদিও এমনি স্টেট টু স্টেট বা বাংলাদেশের সম্পর্ক হবে দিল্লির সঙ্গে, চুক্তি হবে দিল্লির সঙ্গে, কিন্তু ভারতের কতগুলো কনস্টিটিউশনাল না হলেও কতগুলো কনভেনশন আছে, রাজ্যগুলোর স্বার্থ যেখানে সংশ্লিষ্ট আছে সেখানে রাজ্যের সম্মতি ছাড়া অন্য রাষ্ট্রের সাথে রাষ্ট্রীয় কোনো চুক্তি সম্পাদন হয় না। এটা রাজ্যকে রাজি করে সেটা করা হয়, তো সে অপেক্ষা করতে হবে। তো আর এটা যদি প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়ে গেছিলেন নেপাল, আমার মনে হয় যে পরিকল্পনা যেটা ছিল নেপালের সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্প করার, এটা যদি করা যায়, কিছু আলোচনা হয়েছে, ফাইনাল হয়নি, কিন্তু এটা যদি এগুতে পারে, আমাদের ডিপ্লোমেটের সব তো প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নেবেন, তিনি স্টার্ট করে দেবেন, বাকি খেলা তো খেলবে আমাদের আমলারা যারা কূটনৈতিক গেমগুলো খেলবেন। এখন তারা কতটুকু সাফল্যের সঙ্গে এটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারছেন, প্রধানমন্ত্রী কতটুকু আসলে সফলতার সাথে এই সফরগুলো সম্পাদন করছেন? আফসান চৌধুরীর কাছে বিরতির পর আমি একটা বিরতি নিব, তার আগে বিরতির পর আপনাকে জানিয়ে রাখতে চাই, বিরতির পর আপনার কাছে এই সফর নিয়ে কথা বলবো, কারণ প্রধানমন্ত্রী যখন ভারত সফর, ভুটান সফর, এই বিষয়গুলো চলে আসে তখনই কিন্তু বিরোধী দল বিএনপির বিভিন্ন ধরনের প্রসঙ্গ চলে আসে। জানতে চাইবো আপনার কাছে, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। আমাদের স্টুডিওতে আজকে আফসান চৌধুরী এবং কাজী সিরাজ আমাদের সঙ্গে আছেন। আমরা আলোচনাতে ফিরছি আবারও। যেমনটা আফসান চৌধুরীর কাছে প্রশ্নটা রেখে গেছিলাম যে প্রধানমন্ত্রী যখনই আসলে এরকম কোনো সফর করেন, রাষ্ট্রীয় সফরে যান এবং বিভিন্ন ধরনের চুক্তি সই হয়, সমঝোতা স্মারক সই হচ্ছে, কিছুদিন আগে ভারত সফরে গেছেন এবং দেশ জুড়ে বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলো উঠে এসেছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে বিএনপি বা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো দেখা যায় যে প্রধানমন্ত্রীর এই সফর কতটুকু সফল হচ্ছে, কতটুকু ব্যর্থ হচ্ছে সেটি নিয়ে তারা পর্যালোচনা করেন বা মতামত দিতে থাকেন এবং দাবি জানিয়েছে বিএনপি নেতারা যে এই যে সফরগুলো হচ্ছে সেগুলোর বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করার জন্য। আসলে জনসমক্ষে প্রকাশ করা কতটুকু বাস্তবসম্মত এবং তা না হলে তারা সরকার নতজানু পররাষ্ট্রনীতি ধারণ করে, এই ধরনের মন্তব্য তারা করছেন, এটা আসলে কতটুকু যৌক্তিক? ধন্যবাদ। আমার মনে হয় যে বিএনপি যে দাবিগুলো করছে এগুলো রাজনৈতিক দলের দাবি, এটাকে তো আর অন্যভাবে দেওয়া যায় না। তবে যেটা হয়েছে যে আমি আজকেও দেখছিলাম যে একজন আমাকে লিখেছে যে এই সমস্ত কিছু যত যে ঝামেলা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে প্রতিরক্ষা চুক্তি, এইটা নিয়ে, এটাকে আড়াল করার জন্য এত কিছু হচ্ছে। তো আমার মনে হয় আমাদের দেশে যারা এই ধরনের মন্তব্য করছেন তারা গত 15-20 বছরে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন হয়ে গেছে এটাকে ধরতে পারছেন না। তো আমরা খুব সনাতনী পদ্ধতিতে ভাবছি যে আন্তর্দেশীয় সম্পর্কগুলো এভাবেই হয়, যে ও আমাকে দখল করে নেবে, আমি ওকে আটকে রাখবো, ও আমাকে ছেড়ে দেবে বা আমি করব। কিন্তু মৌলিক বিষয়টা হচ্ছে বাণিজ্য। পৃথিবীতে বাণিজ্যের বাইরে আপনি আর কোনো বাস্তবতা নেই। এবং আমি কালকে পরশুদিন দেখছিলাম যে কথাবার্তা বলা হচ্ছে নর্থ কোরিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে, এখানে তো নর্থ কোরিয়া বড় বিষয় না, নর্থ কোরিয়ার সঙ্গে চীনের খুব বড় বাণিজ্য আছে, চীনের সঙ্গে মার্কিনীদের বাণিজ্য আছে, সবার হিসেবটা কিন্তু বাণিজ্যের হিসেব, আমাদের হিসেবটাও বাণিজ্য আমাদের। আর এটা একটা প্রক্রিয়া, এই গুণে গিয়ে সই করে দিলেন আপনি। যেটা সিরাজ ভাই বলছিলেন যে আমাদের কূটনীতিবিদরা কতটা দক্ষতা, তারাই তো ক্ষেত্রটা প্রস্তুত করেন,
উনি তো গিয়ে তো উনি নৈতিক একটা কথা বলে যে হ্যাঁ বা না, এবং সেটা মোটামুটি প্রস্তুত হয়ে যায় উনি যাবার আগে। এবং তিস্তা চুক্তি যে এইবার সই হবে না এটা তো আমরা সাংবাদিকরা জেনেছি অনেক দিন আগে। তো আমার মতে আমাদের সরকারের যেটা উচিত সেটা হচ্ছে একটু কোথায় প্রশিক্ষণ চর্চাটা দরকার। এটা খুব সনাতনী আমলা একটা জিনিস যে আমরা এটা রাষ্ট্র সিক্রেট, আমরা কাউকে জানতে দেব না, এটা তো কোনো কিছুই না, এটা সবাই জানে কি হচ্ছে। তাই যদি হয় রাজনীতির ক্ষেত্রেও এটা সুবিধাজনক, জনমানুষকে জানাবার ক্ষেত্রে সুবিধাজনক, জানিয়ে দিন এই আলাপ করছে। প্রধানমন্ত্রী কিন্তু জানাচ্ছেন, হ্যাঁ আমি বলছি যে এর মধ্যে দিচ্ছেন, এবং এর মধ্যে প্রক্রিয়ার বিষয়টা উনি যেমন ভারতে গেলেন, উনি তারপরে আবার ভুটানে গেছেন। বাণিজ্য ছাড়া কি নিয়ে আমরা আলাপ করতে পারি? কারণ ভারতের সঙ্গে আমাদের লড়াই করার কোনো ইচ্ছা নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের আমাদের সঙ্গে লড়াই করার কোনো ইচ্ছা নেই। তো আমাদের যখন বৈরী সম্পর্ক নাই কারো কাছে, তাহলে আমাদের কি সম্পর্ক আর থাকতে পারে? যেমন ভারতের জেনারেল যিনি এসছেন, উনি কি কথা বলবেন? উনি তো অস্ত্র বিক্রির কথা বলবেন। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা কার সঙ্গে লড়াই করবো? আমাদের তো লড়াই করার কিছু নাই। মূলত অস্ত্র বিক্রিটা হবে একটা বাণিজ্য সম্পর্ক, এবং এটা হবে ভারত যে লাইন অফ ক্রেডিট দিচ্ছে ওই ক্রেডিট থেকে টাকাটা আসবে। আমরা যে দুটো সাবমেরিন কিনেছি, কার সাথে আমরা সাবমেরিন দিয়ে জাহাজ ডুবাবো? আমাদের তো দেশও নাই সাবমেরিন দিয়ে জাহাজ ডুবাবার। কেন কিনছি? চীন যে টাকাটা দিয়ে চলছে $200-250 মিলিয়ন দিয়ে, এটা হচ্ছে বাণিজ্য সম্পর্ক। তো এই জন্য মনে করি যদি সরকারও কিছুটা উদ্যোগ নেয় এবং অন্যান্যরা, যে এটাই হচ্ছে প্রধান বিষয় আজকের আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে বাণিজ্যের সম্পর্ক, তার একটু পরিষ্কার হয়ে যায়। তো দুপক্ষেরই একটু নড়াচড়া করলে ভালো হয়। আমরা একটু প্রসঙ্গ পাল্টে ফেলি, আমরা একটু ঝিনাইদহে একটু যেতে চাই। সেখানকার আমরা একটা খবর এসেছে যে সেখানে জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এটা আসলে নতুন কিছু না, মানে নতুন কিছু না বলতে যেটা যে গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা ঢাকায় দেখেছি, তারপর ঢাকার বাইরে দেখেছি, সিলেটে দেখেছি, মৌলভীবাজারে দেখেছি। প্রথমে এই জঙ্গি আস্তানার সন্দেহে একটা বাড়ি ঘিরে রাখা হচ্ছে এবং হয়তোবা কিছু সময় পরে সেটার ভেতরে অভিযান চালানো হচ্ছে এবং সেখান থেকে কিন্তু জঙ্গিদের আটক করা হচ্ছে। বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে সেখান থেকে পাওয়া যাচ্ছে এবং খবর পাওয়া যাচ্ছে যে সেখানে আসলে কোনো নাশকতার চক্রান্ত চলছিল। এই যে জঙ্গিগুলো ঢুকছে মানে এরা কিন্তু সাধারণ মানুষের মতোই কিন্তু সব সমাজে চলাফেরা করছে। এটা মানে আসলে মানে কতটুকু আমরা আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে কিভাবে চিন্তা করতে পারি? কাজী সিরাজ, আপনার কি মনে হয়? ধন্যবাদ। এটা আসলে এটা শুধুমাত্র অস্ত্র দিয়ে মোকাবিলা করার কোনো বিষয় নয় আমি যেটা মনে করি। আর জঙ্গি দুটো জিনিস, একটা হচ্ছে জঙ্গি আর একটা জঙ্গিবাদ। এখন আপনি কোনটাকে মোকাবিলা করতে চান, কয়েকজন জঙ্গিকে না জঙ্গিবাদকে, এগুলো সিদ্ধান্তটা দরকার আছে। আর একটা হচ্ছে শুধু অস্ত্র দিয়ে যদি এটা মোকাবিলা করা যেত, বিনাশ করে দেওয়া যেত, তাহলে ইউরোপ আমেরিকায় আমাদের চাইতে অনেক বেশি উন্নত অস্ত্রশস্ত্রে এবং প্রশিক্ষণের দিক থেকে তারা অনেক বেশি উন্নত, হাইলি সফিস্টিকেটেড সমস্ত কিছু আছে, তারাও কিন্তু পারছে না। আর এই জঙ্গিপনা, জঙ্গিবাদী যে তৎপরতা, এটা সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। তো এটা মোকাবিলা করা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আলাপানের সব ক্ষেত্রেই হচ্ছে, সব জায়গায় হচ্ছে যে এরা জনগণের সম্পৃক্ততা, মানে সরকারি উদ্যোগ, প্রশাসনিক তৎপরতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ভূমিকা সেটা করছে। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাদের প্রশংসা করতে হয়, স্যালুট দিতে হয় যে তারা অত্যন্ত সাফল্যের সঙ্গে কিছু কাজ করে দেখিয়েছে, যেরকম কাজ বাইরে অনেক বেশি প্রশিক্ষিত, অনেক বেশি অস্ত্রশস্ত্র সজ্জিত বাহিনীগুলো পারেনি, সেটা করেছে। কিন্তু এটাতে আপনি কয়টা জায়গায় এগুলো করবেন? এই যে কয়েকটা জায়গায় হলিয়াডিজা থেকে শুরু করে যে কয়টা যা আপনি বললেন, তো এরকম আরও হতে পারে, আরও থাকতে পারে। তো এইগুলো রোধ করার কাজ হচ্ছে জনগণকে এটার সঙ্গে সম্পৃক্ত করা, সংশ্লিষ্ট করা। এই যে সমাজে বিভিন্ন প্রদশিক্ষিত সমাজ, পণ্ডিতরা, বুদ্ধিজীবীরা, শিক্ষক, সাংবাদিক, তো এখানে দলবাজি না করে যে এই একটি ক্ষেত্রে আপনি ওই বিএনপি সাংবাদিক, আওয়ামী লীগ সাংবাদিক, বিএনপি শিক্ষক, আওয়ামী লীগ শিক্ষক, ওই মাদ্রাসা, ওই ইমাম মুয়াজ্জিনদের মধ্যেও বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। এখন এগুলো বাদ দিয়ে আপনারা এই ইস্যুটাকে অ্যাড্রেস করেন সম্মিলিতভাবে, যেটা আমাদের রাষ্ট্রের উপরে আঘাত, আমাদের রাষ্ট্রের স্বার্থ, সমগ্র জনগণের স্বার্থ এটার সঙ্গে জড়িত আছে। এটার জন্য যাতে এগুলোতে কোনো ছেলেপেলেরা ইনভলভ না, মা বাবার অভিভাবক তো আছেই,
সময় দেয়া বাচ্চাদেরকে। এক সময় আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা যেভাবে আমাদের প্রতি নজর রাখতেন, সময় দিতেন আমাদের পেছনে, ইভেন আমরাও আমাদের ছেলে মেয়েদের পেছনে যত সময় দিয়েছি। আমরা একটু ঝিনাইদহের অবস্থাটা জেনে আসি, সর্বশেষ সেখানে কি চলছে। এখন সে আমি কি শেষ করবো এখানে? হ্যাঁ, আমরা একটু জেনে আসি কি অবস্থা সেখানে চলছে। নিশ্চয়ই আমাদের সহকর্মী আব্দুর রহমান মিল্টন আমাদের কিছু জানাতে পারবেন। মিল্টন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু জানান আমাদের। সেখানে তো অভিযান তখনও শুরু হয়েছিল না, এখন কি অবস্থা, অভিযান কি শুরু হয়েছে কিনা? ধন্যবাদ সোনিয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহের পোড়াহাটিতে, যেই বাড়িতে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাবে বলে আমরা ৬টার পর থেকে তারা ঘেরাও করে রাখছে বাড়িটি। এখন কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি, আমরা জানতে পারছি সেই বাড়িতে পুলিশ প্রশাসনের লোকজন আইন শৃঙ্খলা বাহিনী তারা অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কি কি উদ্ধার হলো সেখান থেকে, এবং এই বাড়ির মালিক যেন আব্দুল্লাহ, 4 বছর আগে ইনি মুসলমান হন, এর আগে তিনি অন্য একটা প্রভাস নামে ছিলেন, অন্য একটি ধর্মের। তো তিনি আছেন কিনা বা কি অবস্থা এখন পর্যন্ত আমরা পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফ পাইনি বলে আমরা জানতে পারছি না যে কি কি উদাহরণ। তবে পুলিশের একাধিক সূত্রগুলো বলছে যে সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক থাকতে পারে এবং বোম ডিসপোজাল ইউনিট আসবে। তারা এসে রাতের কোনো এক সময় হয়তো এই বোমগুলো তারা নিরাপদে নেবে এবং বিস্ফোরণ ঘটাতে পারে আর কি পারে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা র্যাব আছে, এখানে পুলিশ প্রশাসনের লোকজন আছে, তারপর ঢাকা কাউন্টার টেরোরিজম ইউনিট আসছে তারা, এবং বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আমরা এই আব্দুল্লাহ সম্পর্কে যতটুকু জানতে পারি যে তিনি 7-8 বছর আগে এই পোড়াহাটির একটি নির্জন এলাকায় এখানে তিনি বাসা করেন, এবং দুইটা রুম আছে এবং টিনের ছাউনি সহ তার একটি বাড়ি। মিল্টন থাকুন আমাদের সাথে, নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্য আপনি সংগ্রহ করবেন এবং আমাদের জানাবেন। আমরা ফিরে আসবো আবারও আপনার কাছে, আলোচনায় ফিরে আসি। আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, যে অভিযান এরকম চলবে, নিশ্চয়ই এই অভিযান চালাতে হবে, এদেরকে যেখানে পাওয়া যায় ধরতে হবে। এদের ব্যাপার তো যে কাজগুলো করে সমালোচনা হয়, কেন মেরে ফেলা হয়, কেন জীবন্ত ধরা হয় না, তো এদের উপর সারা বিশ্বব্যাপী যে নীতিটি অনুসরণ করা হয়, এটা আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিটের যিনি চিফ মনিরুল ইসলাম, ওনার কাছে শুনেছিলাম এক প্রোগ্রামে, তিনি বলেছিলেন যে এদের ব্যাপারে যেটা অনুসরণ করার সারা বিশ্বে ক্যাচ, কিল অ্যান্ড ডেস্ট্রয়, মানে ধরো, মেরে ফেলো এবং ডেস্ট্রয় করে দাও। কারণ ওরা তো আত্মঘাতী, কারণ আমরা তো ওরা যে আত্মঘাতী আমাদের এখানে তো প্রমাণ আছে। তো এখন এদেরকে ধরতে হবে, এদের বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়ার দরকার সেটা নিতে হবে। আর যদি সম্ভব হলে নিশ্চয়ই কিছু ধরেছো, কিছু কিন্তু জীবন্ত ধরে তাদের কাছ থেকে তথ্য নিয়েও তো এরকম অভিযান চলছে, এটা তো সত্যি কথা। তো এখন এই অভিযানগুলো চলবে, সঙ্গে সঙ্গে এদেরকে আসলে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন করা না যায়, এরা অস্ত্র করা ভয় পায় না, কারণ ওরা তো জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, আত্মঘাতী হয়। এরা জনগণকে ভয় পেতে হবে। যেদিন থেকে এই জঙ্গিরা জনগণকে ভয় পাবে, যে জনগণ তাদের আশ্রয় দেবে না, কিছু কিছু জায়গায় জনগণ ধরিয়ে দিয়েছে। সীতাকুণ্ডে যেটা হয়েছে সেটা তো তাদের মাধ্যমে কিন্তু খবরগুলো পাচ্ছে। মানে জনগণ থেকে যখন তারা জনগণকে যখন তারা ভয় পাবে, তাইলে এগুলো বন্ধ হবে। আরেকটা হচ্ছে সর্বমহল থেকে, যে আগে বললাম, সবাই এই জঙ্গিবাদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করা, আফসান জনমত গড়ে তোলা, এই কাজটা আফসান চৌধুরীর কাছে একটু জানতে চাইবো। সেটা হলো যে কাজী সিরাজ যেমনটা বলছিলেন যে এরা অস্ত্রকে ভয় পায় না, কারণ বিশ্বের বিভিন্ন দেশ দেখা গেছে যে আমাদের চেয়েও তারা বেশি উন্নত অস্ত্র শস্ত্রে। যেমন প্যারিসের ঘটনা একটু যদি আমরা বলতে চাই, যে ফ্রান্স গত কয়েক বছর ধরে কিন্তু কয়েক দফা এই ধরনের হামলার শিকার হয়েছে। ফ্রান্স কেন আসলে, ফ্রান্সকে কি তারা আইএস কি বেছে নিয়েছে? দেখা যাচ্ছে যে প্রতি বছরই কিন্তু আমরা এই ধরনের কোনো না কোনো ঘটনা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমি মনে করি, যেহেতু আমি জঙ্গিবাদ বিষয় হিসেবে পড়াই, যে সে কারণে যেটা হলো যে আমাদের দেশের যে জঙ্গিবাদ আর ইউরোপের যে জঙ্গিবাদ, এর মধ্যে মৌলিক পার্থক্য আছে। ইউরোপে যারা জঙ্গিবাদ করছে তারা কিন্তু ইউরোপের উপনিবেশের মানুষরা, এরা সবাই ছিল ইউরোপের উপনিবেশ, এবং ইউরোপের দেশে দেশে একেবারে উপনিবেশিক অবস্থায় বিরাজ করছে। আপনি যদি প্যারিসে যান, আমি যখন যে করবার গেছি, আমি জিজ্ঞেস করছি সবচেয়ে গরিব কোন জায়গাগুলো, ওই জায়গা থেকে জঙ্গিবাদ আসে। সবচেয়ে নির্যাতিত জায়গা ওই জায়গা থেকে। বেলজিয়ামে তো একেবারে অনেকদিন ধরে গবেষকরা বলছিল যে এখান থেকে জঙ্গিবাদ হতে বাধ্য, আপনি তাদেরকে কিন্তু বিচ্ছিন্ন করে রেখেছেন। আমাদের দেশে হচ্ছে আমাদের দেশের মানুষরাই এটা করছে। এবং আমার মতে, আমি যে গবেষণাটা করে আমি দেখেছি, মানে এমন তো না যে মানুষ বলবে হ্যাঁ আমি জঙ্গিবাদের সমর্থন করি, কিন্তু তাছাড়াও সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ কোনোদিন জঙ্গিবাদের সঙ্গে জড়িত হবে না, এটার কোনো
এর তো ভিত্তি নাই। আমাদের দেশের মানুষের এই ভিত্তি না থাকার কারণে আমার মনে হয় এটা প্রধানত একটা রাজনৈতিক একটা সমস্যা পরিণত হয়েছে, এবং কিছুটা হলেও যেটাকে আমি বলি যে আইন শৃঙ্খলার সমস্যা। কিন্তু যেটা সিরাজ ভাই বলছেন যেটা খুব মৌলিক, আপনাকে অংশগ্রহণ করতে তো দিতেই হবে। অংশগ্রহণ না করে এটাকে অন্য আরেকভাবে প্রকাশিত হবে। কিন্তু এই অংশগ্রহণটা শুধুমাত্র জঙ্গিবাদ ঠেকানোর জন্য এখন অসুবিধা হচ্ছে বলে করলে হবে না, আপনাকে সকল ক্ষেত্রে অংশগ্রহণ করতে দিতে হবে। তো অংশগ্রহণের চর্চাটা আমাদের সমাজে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই। এটা সম্ভব হলে হয়তো বা এই ধরনের ইস্যুগুলোকে আরো কমিয়ে ফেলা যেত। আফসান চৌধুরী, কাজী সিরাজ, ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দর্শক, প্রতিদিন রাত ৮টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা, এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে, অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।